হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। আজ 21শে ডিসেম্বর আর এখন সময় সকাল 7টা মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের গন্তব্যস্থল আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, সেটা হলো পর্তুগাল। যদিও এখন সকাল 7টা বাজে, কিন্তু বাইরেটা দেখে একদমই মনে হচ্ছে না। আসলে এখানে সূর্য উঠতে একটু দেরি হয়, মানে মোটামুটি 8টা সাড়ে 8টা দেখে আস্তে আস্তে ভালোভাবে আকাশ ফর্সা হয়ে যায়। নানান রকম ব্যস্ততাবশত দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি, কিন্তু আজ আর সেসব কথা বলবো না। আজকে থাকবে শুধুমাত্র পর্তুগাল ভ্রমণের অভিজ্ঞতা। আমরা আজকে পর্তুগালের দক্ষিণে আলগারভে নামে একটা জায়গা ঘুরে দেখব। এখান থেকে আমরা প্রথমে হোটেলে যাব, সেখানে চেক ইন করে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 479 কিলোমিটার্স মতন, আর সময় দেখাচ্ছে ওই 5.5 ঘন্টার মতন। বেশ খানিকটা পথ চলার পর আমরা এখন স্পেনের সেভিয়া নামে একটা জায়গায় পৌঁছেছি। এখানে আমরা গাড়ি পার্ক করে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আর একটু ডিজেলও ভরে নেব। কি হয়েছে? আমরা এই জায়গাটা এখন আছি, ওটার নাম কি? সেভিয়া। তুমি ঘুমোচ্ছিলে, তুমি বুঝতে পারোনি? এত দূর চলে এসেছি। যারা দূরপাল্লা জার্নিতে যাচ্ছে তারা সবাই এখানে একবার করে ব্রেক দিয়ে তারপর ব্রেকফাস্ট করে চা কফি খেয়ে তারপর যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এটা স্নিগ্ধর জন্য কফি, এটা আমার জন্য ব্ল্যাক টি। এখানে ব্ল্যাক টি বললে গরম জল আর একটা এরকম পাউচ দিয়ে দেয়, তো ওটাকে এখন আমার ভেজাতে হবে। আর রিয়ান এখানে বাতিদো খাচ্ছে। বাতিদো মানে একটা মিল্কশেক টাইপের, ভ্যানিলা ফ্লেভার। দিলে না মাম্মা গ্লাসে। আর এখানে ব্রেড অ্যান্ড বাটার, এটা স্নিগ্ধর জন্য। আর আমার আর রিয়ানে চিকেন দিয়ে নিয়েছি ব্রেড, তো আমাদেরটা বানাতে একটু সময় লাগছে, আমাদেরটা আসবে একটু পরে। এই যেটা আমাদের স্যান্ডউইচ চলে এসছে, চিকেন স্যান্ডউইচ। আর সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে। আমরা এখানে খুব ঝটপট করে খাওয়া দাওয়া সেরে বেশি সময় নষ্ট না করে আবার রওনা দিলাম, কারণ এখনো অনেকটা পথ বাকি, এখন অনেকটা ড্রাইভ করে পৌঁছাতে হবে। আরও বেশ খানিকটা পথ চলার পর আমরা ফাইনালি পর্তুগাল বর্ডারে চলে এসেছি। এই যে সামনে সাদা রঙের ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করলেই আমরা স্প্যানিশ বর্ডার ছেড়ে পর্তুগালের বর্ডারে ঢুকে যাব। এখানে ইউরোপে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে সেভাবে কোনো বর্ডার সিকিউরিটি পার হতে হয় না, মানে প্রচুর যে পুলিশের লাইন থাকবে বা সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে চেকিং হবে, এই সমস্ত কোনো কিছু হয় না। হ্যাঁ, তবে অবশ্যই আপনার কাছে ভ্যালিড কাগজপত্র থাকতে হবে, মানে যারা হয়তো এখানে ভিসা নিয়ে আসছে বেড়াতে, ট্যুরিস্ট, তাদের কাছে প্রপার ভ্যালিড ভিসাও থাকতে হবে। আপনারা যারা সেনজেন ভিসায় ইউরোপ বেড়াতে আসবেন, তারা কিন্তু আপনাদের ইউরোপ ভ্রমণের তালিকায় পর্তুগালটা অবশ্যই রাখতে পারেন। এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, আর অনেক রকমের বায়োডাইভার্সিটিও দেখতে পাওয়া যায়। এই যে দেখুন, আমরা কেমন একটা দেশ থেকে আরেকটা দেশের বর্ডারে কোনো সমস্যা ছাড়াই ঢুকে পড়লাম। ঠিক যেমনটা আমাদের দেশেতে একটা রাজ্য থেকে আমরা রাজ্যে যাতায়াত করি, সেরকমই মনে হচ্ছে, তাই না? তবে স্পেনে যেহেতু আমরা দুজনেই পোস্টপেড সিম ব্যবহার করি, তাই পর্তুগালের জন্য আলাদা করে আর আমরা সিম কার্ড কিনিনি। যদি ইন্টারনেট চলতে কোনো সমস্যা হয় তাহলে ওখান থেকে একটা লোকাল সিম নিয়ে নিতে হবে। আলগারভে, ওয়েলকাম, বিয়েনভেনিদো, বেম-ভিন্দো। দেখো মামা, পর্তুগিজে লেখা রয়েছে বেম-ভিন্দো। আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি আর এখানে আমাদের গাড়ি পার্ক করে মালপত্র নামিয়ে নেব।
সামনে দেখছি দুজন ট্যুরিস্টের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তবে আমাদের একটা সুবিধা হয়েছে, পর্তুগালের সময় কিন্তু স্পেনের সময়ের থেকে 1 ঘন্টা পিছিয়ে। যেহেতু এই দেশটা আরও পশ্চিমের দিকে, তাই এই দেশের সময় স্পেনের থেকে 1 ঘন্টা পিছিয়ে। গাড়ি পার্ক করে দিয়েছি এখানে। এবার এখান থেকে সামনে গিয়ে দেখি আমাদের রুমটা কেমন দিয়েছে। বুকিংয়ের সময় যে ছবিটা দেখিয়েছিল সেটাতে তো খুবই ভালো লাগছিল। আশা করি বেশ সুন্দর একটা রুম পাওয়া যাবে। কেউ নেই রিসেপশনে? ব্যাগটা এখানে রাখো রে। এই তো এসছে কেউ। Hi. I have a booking. I'm fine. How are you doing? Very nice to meet you. Yes. Yes, this one. এখানে সামনে এরকম ছোট লাউঞ্জ মতন করা রয়েছে, আর তার সাথে একটা প্যান্ট্রি মতন রয়েছে। সেখান থেকে টুকটাক খাবার দাবার নেওয়া যায়। যারা এখানে ব্রেকফাস্ট করতে চায় তারা এখানে বসে অনায়াসে ব্রেকফাস্ট করতে পারে। বাইরে এত সুন্দর রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে কোথাও বেড়াতে না গিয়ে চুপচাপ 1 কাপ কফি আর একটা গল্পের বই নিয়ে বসে বসে রোদ পোহাই। এটা আমাদের আজকের অ্যাপার্টমেন্ট, আজকে স্টে। এটা বেডরুম, এদিকে টিভি রয়েছে, এখানে একটা বড় ব্যালকনি। এখানে ওয়াশরুম। আর পাশে আরেকটা ঘর রয়েছে। এটা ড্রয়িং রুম। এই যে সোফাটা, এটা বললো বেড হয়ে যাবে দরকার হলে। এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, আর এটা হচ্ছে কিচেন। এখানে ইউরোপের সমস্ত দেশে কিন্তু এরকম এয়ারবিএনবির প্রচলন রয়েছে। মানে আমরা যেরকম হোটেলে একটা ঘর ভাড়া নিই, সেরকমই তার বদলে একটা পুরো এন্টায়ার অ্যাপার্টমেন্ট এখানে ভাড়া পাওয়া যায়। তাতে করে সুবিধা এটাই হয়, যেখানে একটা ছোটোখাটো কিচেনও দেওয়া থাকে, আর সেখানে সকালবেলা জলখাবারটা বানিয়ে নেওয়া যায়। আমরা সাধারণত যা করি, সকালবেলা একটু ব্রেড, একটু অমলেট বানিয়ে নিলাম, সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের জন্য। আর যারা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছেন, বাচ্চার দুধ গরম করতে হবে বা অন্যান্য টুকটাক গরম জল বা অন্য জিনিস বানাতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ছোট কিচেন থাকলে খুব সুবিধা হয়। আর তার সাথে থাকার জায়গাটাও একটু বড় পাওয়া যায়। এদিকেও একটা ব্যালকনি রয়েছে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, কিন্তু তার ভেতরে সব জিনিস দেখা যাচ্ছে। এই যেখানে বাথটাব রয়েছে, এখানে বাথটাব থেকে এই ভিউ এনজয় করা যাবে।
এখানে হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে। রিসেপশনের ছেলেটা এসে এখানে বিছানার মধ্যে বেডশিটস পেতে দিয়ে গেল। তারপর সেটাকে আবার ফোল্ড করে সোফা বানিয়ে দিয়ে গেল। বলল যখন আপনাদের দরকার আপনারা শুধু টেনে ওটাকে বেড বানিয়ে নেবেন। Okay, perfect. Thank you very much. And we don't charge for cleaning, so before you leave, please make sure the kitchen is clean. Yeah, sure. Because we don't charge for cleaning. Yeah, and sure. you know we are trying to do it like very good budget. Yeah, right sure, now. for sure. Yeah. Thank you very much. You're welcome. Have a good day. See you around. Thank you. Bye-bye. এখন আমরা চলে এসেছি আলগার্ভের পোর্ট চত্বরে। এখানে আজকে আমাদের একটা ক্রুজ রাইড বুক করা রয়েছে। টিকিটটা স্নিগ্ধ আগে থেকে অনলাইনে কেটে রেখেছিল, আর আমাদের 3 জনের টিকিটের মূল্য পড়েছে 85 ইউরোজের মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 7,500 টাকার মতন। যেহেতু রিয়ানের বয়স 12 বছরের নিচে, তাই রিয়ানের হাফ টিকিট লেগেছে আর আমাদের দুজনের পুরো টিকিট লেগেছে। আমাদের আজকের ক্রুজ রাইড দুপুর 2টো থেকে বুক করা, তাই আমাদের টিকিটে লেখা ছিল আমরা যেন দুপুর 1:30টার মধ্যে রিপোর্ট করি। কিন্তু সমস্যা হলো আমরা যে অনলাইন এজেন্সির মাধ্যমে এই টিকিটটা বুক করেছি তাদের অফিসটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। গুগলে যে অ্যাড্রেস দেওয়া ছিল তাতে এখানেই লোকেশন দেখাচ্ছে, কিন্তু আমরা সেই অফিসটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এদিকে ঘড়ির কাঁটাও ঘুরছে। বহু লোককে জিজ্ঞেস করতে করতে তারপর তারা দেখালো এই অফিসটা কোথায়। আসলে নামটা দেখছি এখানে বোর্ডেতে একটু অন্যরকমভাবে লেখা, সেই জন্যই আমরা হয়তো খুঁজে পাচ্ছিলাম না। তবে একটা সুবিধা হয়েছে যে পর্তুগালের টাইমটা আমাদের টাইমের থেকে 1 ঘন্টা পিছিয়ে, তাই হাতে একটু সময় পেয়েছিলাম। আমাদেরকে ওখান থেকে এরকম 3টে বোর্ডিং পাস দিল। বলল যখন আমরা ক্যাটামেরানটায় উঠবো তখন এটা ওরা চেক করে ফেরত নিয়ে নেবে। আজকে আমরা যে ট্রিপটা বুক করেছি তাতে আমাদেরকে একটা বড় ক্যাটামেরানে করে নানান রকম কেভস ঘুরিয়ে দেখাবে। এখানে ক্যাটামেরান ছাড়া অন্যান্য নানান রকমের ট্রিপ বুক করা যায়, যেমন এখানে স্পিড বোটে করেও কিন্তু ঘোরা যায়। এই স্পিড বোটগুলোর একটা সুবিধা রয়েছে, আবার একটা অসুবিধাও রয়েছে। সুবিধা এটাই, যেহেতু ওগুলো ছোট এবং 5-6 জন প্যাসেঞ্জার নিয়ে এগিয়ে যায়, তাই ওগুলোতে করে যে কোনো গুহার ভেতরেই খুব সহজে অ্যাক্সেস করা যায়। মানে যে সমস্ত গুহাগুলো একটু নিচু তার ভেতরেও ওই ছোট ছোট বোটগুলো অনায়াসে ঢুকে যেতে পারে। কিন্তু অসুবিধা হলো যে এখন যেহেতু শীতকাল আর চারিদিকে এমনি ঠান্ডা, তাই আটলান্টিক ওশানের মাঝখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডা লেগে যাওয়ার একটা খুব চান্স বেশি, কারণ স্পিড বোটে হাওয়ার দাপটটা খুব বেশি থাকে। তাই আমরা রিয়ানকে নিয়ে ওই রিস্কটা নিলাম না, আমরা এই বড় ক্যাটামেরানে করেই ঘুরে দেখব ঠিক করলাম। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন তাতে লেখা ছিল যে আমাদের 3 জনকেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে এখানে, আর এখান থেকে নামার পর চা বা কফি যে কোনো গরম জাতীয় পানীয় দেওয়া হবে। তো দেখা যাক এখানে ওয়েলকাম ড্রিঙ্কসে কি অপশান থাকে। সাধারণত এখানে ওয়াইনটাই বেশি দেওয়া হয়, হয়তো বাচ্চাদের জন্য অন্য কিছু থাকতে পারে। এখন টেম্পারেচার মোটামুটি 11 ডিগ্রির মতন দেখাচ্ছে। আজকের ওয়েদারটা ভালো, সুন্দর রোদ উঠেছে, তাই খুব একটা ঠান্ডা লাগছে না। কিন্তু মাঝ সমুদ্রে যাওয়ার পর যখনই খুব হাওয়া দেবে তখন হয়তো খুব ঠান্ডা লাগতে পারে। Hola. Wine or juice? Okay. What juice is this? Pineapple or orange? Okay. Thank you. Thank you. Thank you. No, cheers karo. Cheers. I want a pineapple juice. আমাদের ক্রুজ কিন্তু একদম কারেক্ট টাইমে ছেড়ে দিল। এখন ঠিক দুপুর 2টো বাজে। এখন যেহেতু অফ সিজন, মানে গরমকালে যখন সামারে পিক সিজন থাকে তখন এই সমস্ত জায়গাগুলোতে একেবারে পা ফেলা যায় না, এত লোকে লোকারণ্য হয়ে থাকে। এই যে সামনে যত ইয়ট দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত তখন সমুদ্রের বুকে ঘোরাঘুরি করে।
এখন লোক কম বলে এখানেই পার্ক করা রয়েছে। ইনি হচ্ছেন আজকের আমাদের গাইড। ইনি এসে নিজের নাম বললেন, সকলের সঙ্গে নিজেকে পরিচয় করালেন, আর যে ক্যাপ্টেন চালাচ্ছে তারও নামটা আমাদের জানালেন, আর যে অ্যাটেন্ডেন্ট রয়েছে মানে যিনি আমাদের ড্রিঙ্কস সার্ভ করছিলেন সেই মহিলাটির নামটাও আমাদেরকে জানালেন। আর তার সাথে আজকে আমরা কি কি জায়গা ঘুরে দেখব সেটারও একটা ব্রিফ বর্ণনা দিয়ে দিলেন। এই যে সামনে যে নেটের মতন অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সাধারণত ব্যবহার করা হয় সানবাথ নেওয়ার জন্য বা রোদ পোহাবার জন্য। এখানে শুয়ে শুয়ে বা বসে বসে যে কেউ সমুদ্রের বুকে রাইডটা এনজয় করতে পারে। আর আমাদের যিনি গাইড ছিলেন তিনি সকল বাচ্চার উদ্দেশ্যে বেশ মজা করেই বললেন যে বাচ্চারা যেন এই অংশটাকে ট্র্যাম্পোলিন ভেবে ঝাপাঝাপি না শুরু করে দেয়। অলরেডি অনেকেই দেখছি বসা শুরু করে দিয়েছে। আমিও ভাবছি আর একটু এগিয়ে গেলে আমিও ওখানে গিয়ে বসে রোদ পোহাতে পোহাতে চারিদিকের দৃশ্য দেখব। আজকে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব তার মধ্যে বেনাগিল কেভস হচ্ছে সবথেকে ফেমাস। আমরা যারা উইন্ডোজে কাজ করেছি তারা কিন্তু এই বেনাগিল কেভসের ছবিটা একবার দেখলেই চিনতে পারবো। দাঁড়ান আপনাদেরকে একবার এই ছবিটা দেখাই। কি চেনা চেনা লাগছে তো? আসলে আমরা যখন কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করি আর তারপর স্ক্রিন সেভারটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সেখানে দেশ বিদেশের নানান রকম জায়গার ছবি আসে। উইন্ডোজ 10-তে এই বেনাগিল কেভসের ছবিটা কিন্তু খুব ফেমাস হয়েছিল। আজকালকার সমস্ত বাচ্চাদের মতন কিন্তু আমরা এত ছোটবেলা থেকে কম্পিউটার বা ল্যাপটপের অ্যাক্সেস পাইনি। অনেক বড় হওয়ার পর মানে ওই 11-12-এ যখন উঠেছিলাম তখন আস্তে আস্তে কম্পিউটার শেখা শুরু হয়েছিল। তারপর যখন কলেজে উঠলাম তখন আস্তে আস্তে কম্পিউটারে পড়াশোনা শুরু হয়, এবং কর্মজীবনে যখন গেলাম তখন কর্মক্ষেত্রে ল্যাপটপে কাজ করতে করতে স্ক্রিন সেভারে যখনই কোনো নতুন ধরনের জায়গা দেখতাম তখনই ক্লিক করে তার নামটা পড়তাম, আর মনে মনে চিন্তা করতাম যে ভগবান এই জীবনে একবার অন্তত এই জায়গাটা যেন নিজের চোখের সামনে থেকে দেখতে পারি। এবং ভগবানের কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে আজকে আমার একটা মনের ইচ্ছা পূরণ হচ্ছে। পর্তুগালের দক্ষিণে আটলান্টিক মহাসাগরের ধারে এই পুরো উপকূল জুড়েই নানান রকম পাথরের ফরমেশন আর নানান রকমের গুহা দেখতে পাওয়া যায়। সামনে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে বহু আগে ফিশারম্যানরা যখন মাছ ধরে ফিরত তখন তাদের নৌকাগুলোকে এখানে পার্ক করে রাখত। এছাড়া আর এখানে কোনো স্থলভাগ নেই, তাই তারা এই ফাঁকাগুলোতেই তাদের নৌকাগুলো পার্ক করে রাখত, যাতে জলের তোড়ে সেই নৌকাগুলো ভেসে না চলে যেতে পারে। সামনে যে বিচটা দেখতে পাচ্ছেন, এরকমই বিক্ষিপ্ত অনেকগুলো বিচ এই পুরো উপকূল জুড়ে রয়েছে। কিন্তু সমস্যা একটাই, এই যে পাথরের বিশাল আকারগুলোর জন্য একটা বিচ থেকে আরেকটা বিচে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে জলপথ। আগেকার দিনে স্থলপথ ছিল না, সেই জন্য ওরা কি করত, ফিশারম্যানরা এই বিচের যে পাথরগুলো তার মাঝখান থেকে ছোট ছোট টানেল বা সুড়ঙ্গ বানাতো, আর তার ভেতর থেকে হামা দিয়ে দিয়ে একটা বিচ থেকে আরেকটা বিচে শর্টকাটে পৌঁছে যেত। পাহাড়ের ওপর যে সাদা রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেকটা দূরে। এই যে বিল্ডিংটা, এটা নাকি এই অঞ্চলের একমাত্র চার্চ ছিল যেখানে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হতো, এবং যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের মধ্যে বিয়ে করতে রাজি হতো না তারা নাকি এই সামনের ক্লিফ থেকে জলেতে ঝাঁপ দিত। সেই নিয়ে একটা খুব মজার গল্প আমাদের গাইড এখন শোনাচ্ছে আমাদের। Because of the fallacia was very protected. The only problem they had at the time was they had no access by land. Okay, so you see that small entrance over there? That was the fishermen who dig the tunnel to Our Lady of the Rock Beach. The tunnel nowadays is still accessible. It's more or less 30 meters. You have to crawl a little bit down. But in the beginning of the 2000s, they built some steps over there, so you can use stairs if you want. Okay?
Okay, So they are more or less. is it the men who would panic, change their mind, and jump? Sorry. Is it the men who will change their mind, panic, and Not jump? not always the men's, but they are always the guys who end up on the water. Oh. Imagine the lady's not gonna jump with the dresses, right? Correct. Because they're gonna push him. Yeah, I'm not gonna marry you, and then just push him. Just It's easier. asking. It's easier. Just It's easier. No, the dresses they can be, they are always more expensive than the guys suit. Correct. That's what I was thinking. So that's why we always see men's on the water. এই যে সামনে যে একটা বড় পাথরখণ্ড দেখতে পাচ্ছেন, তার আকারটা খানিকটা চেনা চেনা লাগছে না? এই পাথরখণ্ডটার নাম হচ্ছে ইয়েলো সাবমেরিন। যেহেতু একদম হলুদ পাথরে তৈরি আর আকারটাও দেখতে একদম সাবমেরিনের মতন, তাই এরা এখানে এটাকে নাম দিয়েছে ইয়েলো সাবমেরিন। আর তার সাথে মিল রেখে আমাদের ক্রুজেতেও গান চালানো হয়েছে ইয়েলো সাবমেরিন। না, এটা কিন্তু ম্যানমেড নয়, এটা একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। প্রচণ্ড হাওয়ার দাপটে আর জলের স্রোতে ক্ষয় হয়ে হয়ে পাথরগুলো এরকম নানান রকমের আকার ধারণ করেছে। আর আমরা মানুষেরা নিজেদের কল্পনাবশত সেই আকারগুলোকে এক একটা করে নাম দিয়ে দিয়েছি। আলগার্ভের পুরো উপকূল জুড়েই এরকম বহু কেভস বা পাথরের গুহা দেখা যায়, যেগুলোকে ইংলিশে গ্রোটো বলা হয়। আর এদের মধ্যে বেনাগিল কেভস সব থেকে বেশি ফেমাস। এই যে পাথরের ওপরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। এদের ছিপের সুতোটা খুব একটা ভালো করে ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশিং করে যাচ্ছে। আমার তো এদেরকে দেখেই ভয় লাগছে, কোনো রকমে একটু যদি পা ফসকে নিচে পড়ে যায় তাহলে যে কি কাণ্ড হবে। তবে এরা এখানকার স্থানীয় বাসিন্দা, হয়তো জন্ম থেকে এদের এভাবেই অভ্যাস হয়ে গেছে। এত স্ট্রং উইন্ডে ক্লিফের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরাটাই হয়তো তাদের অভ্যাস। আমরা এখন সামনে যে কেভটা দেখা যাচ্ছে সেটা দেখতে যাচ্ছি। আমরা প্রথমে একটা অন্য ট্রিপ বুক করেছিলাম, তাতে আমাদের টিকিটটাও একটু সস্তা পড়েছিল। ওটার দাম পড়েছিল আমাদের 80 ইউরোর মতন। কিন্তু আমাদের যাওয়ার একদিন আগে আমাদেরকে ইমেল করে জানানো হয় যে আমরা যে বোটটা করে ট্রিপটা বুক করেছি সেই বোটটা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ক্যান্সেল করা হচ্ছে, তার বদলে অন্য একটা ক্যাটাম্যারান দেওয়া হবে। কিন্তু তাতে অসুবিধা হলো, তার যে পোলটা রয়েছে, মানে যেটাকে ইংলিশে আমরা মাস্ট বলি, সেটা অনেকখানি লম্বা, মানে যেটাতে আমরা পাল আটকাই আর কি, সেই জিনিসটা অনেকটা লম্বা। তাই ওই ক্যাটাম্যারানটা সমস্ত গুহার ভেতরে পুরোটা ঢুকতে পারবে না। ওরা যতটা সম্ভব চেষ্টা করবে কাছাকাছি নিয়ে যাওয়ার, তবে একদম গুহার ভেতরে ওটা ঢুকতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই বড় পোলটার জন্য এই ক্যাটাম্যারানটা কিন্তু গুহার ভেতর অবধি পুরোটা যেতে পারছে না। তাই আমাদেরকে ওরা দুটো অপশান দিয়েছিল, হয় আমরা ওই ট্রিপটাকে চেঞ্জ করে আজকের ক্যাটাম্যারানের ট্রিপ নিতে পারি, যাতে আমাদের খরচা পড়বে 85 ইউরোস, অথবা সম্পূর্ণ ক্যান্সেল করে দিতে পারি এবং আরেকটা নতুন ট্রিপ আমাদের পছন্দ মতো আমরা বুক করে নিতে পারি। হাতে সময় যেহেতু খুব কম ছিল, তাই আমি আর স্নিগ্ধ ঠিক করলাম যে সম্পূর্ণরূপে ক্যান্সেল করে নতুন একটা ট্রিপ বুক করার রিস্কটা অনেক বেশি হয়ে যাবে। যদি কোনো ঠিক সময় ভালো ট্রিপ না পাই, সেই ক্ষেত্রে আমাদের গোটা দিনটা নষ্ট হবে। তার থেকে আমরা 85 ইউরোর এই ট্রিপটাতেই রাজি হয়ে গেলাম। তবে একটা কথা উল্লেখ করতেই হবে, আমাদের আজকের যিনি গাইড ছিলেন তিনি কিন্তু সমস্ত জায়গায় গিয়ে সেখানকার হিস্ট্রিগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করেছেন। আর উনি 3টে ভাষাতে এখানে সমস্ত কিছু এক্সপ্লেন করছিলেন। প্রথম হচ্ছে পর্তুগিজ, যা এখানকার লোকাল ভাষা। তারপর দ্বিতীয় উনি ইংলিশে একবার বলছিলেন সমস্ত জেনারেল লোকজনদের জন্য। আর তৃতীয় উনি স্প্যানিশও এক্সপ্লেন করছিলেন, যেহেতু স্পেন এখানের একদম পাশের কান্ট্রি। আর স্প্যানিশ যে ভাষাটা সেটা আপনারা সকলেই জানেন যে পৃথিবীর অনেকগুলো দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, স্পেনের বাইরেও। তাই এখানেও স্প্যানিশে সমস্তটা এক্সপ্লেন করছিলেন।
J'avais envie de dire bonjour à n'importe qui, et ce fut toi. Je t'ai dit n'importe quoi, il suffisait de te parler pour t'apprivoiser. এই সামনে যে কেভটা দেখা যাচ্ছে তার ওপরের দিকে দেখুন একটা বড় হোল রয়েছে, এটাকে স্কাইলাইট বলা হয়। আর এখান থেকেই সূর্যের আলো এই গুহার মধ্যে প্রবেশ করে। এখন আস্তে আস্তে সময় দুপুর গড়িয়ে বিকেলের দিকে এগোচ্ছে, আর সেই সাথে সাথে সানলাইটের তাপটাও কিন্তু কম হয়ে যাচ্ছে। এখন যে কি মারাত্মক ঠান্ডা লাগছে এখানে, এত স্ট্রং উইন্ডে মনে হচ্ছে একেবারে জমে যাচ্ছি। এই ক্রুজে আমরা ছাড়াও আরও 2-3টে ইন্ডিয়ান ফ্যামিলি এসছে দেখছি। তারা এক একজন ইউরোপের এক একটা কান্ট্রি থেকে এসছে। একজনের সাথে আলাপ হলো, তারা ইউকে থেকে এসছে। তাদের ওখানে নাকি এত শীতকালে বরফ পড়ে আর ঠান্ডা, তাই তারা এখানে এসছে প্লেজেন্ট ওয়েদারে উইন্টার কাটাবে বলে। রিয়ানেরও খুব শীত করছে বলে আমি ওকে বললাম এই নেটটার ওপরে গিয়ে একটু বসতে, যতটুকু যা সূর্যের আলো আসছে তাতেই যেন চুপ করে বসে থাকে। Okay, then that's 2 arch formations over there. If you guys use a little bit of your imagination, you can see an elephant drinking water from the sea, or the McDonald's logo. It's up to you. Okay, so aqui temos então uma praia. Riyan, no, বুঝতে পারছো? It's similar like you can imagine an animal is drinking water from the sea. দেখতে পাচ্ছ? Seems like an animal drinking water from the sea. দেখো 4 legs, you can imagine 4 legs. আর এবারে এক্ষুনি যে পাথরটা দেখলাম, যেটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো পশু সমুদ্রের বুক থেকে জল খাচ্ছে, তার ঠিক পেছনেই রয়েছে আমাদের সেই বহু প্রতীক্ষার বেনাগিল কেভস। এই গুহাটা কিন্তু অন্যান্য সমস্ত গুহার থেকে একটু আলাদা। এর ভেতরে দেখুন একটা ছোট বিচ রয়েছে। যদি ছোট স্পিড বোটে করে আসতাম তাহলে হয়তো এই বিচটায় নেমে ঘুরতে পারতাম, কিন্তু আমাদের সেই একই সমস্যা, যেহেতু বড় ক্যাটাম্যারান আর এর ভেতরে ঢুকবে না, তাই আমরা আজকে এই বিচটায় নেমে ঘুরতে পারলাম না। এর ভেতরেও একটা এরকম বড় হোল রয়েছে যেখান দিয়ে সূর্যের আলো গুহার ভেতরে প্রবেশ করে, আর ওই পরিবেশটাকে আরও যেন মায়াবী করে তোলে। একদম বিচে নামতে না পারলেও আমাদের ক্যাপ্টেন এতটাই দক্ষ, উনি যতটা সম্ভব কাছে নিয়ে গেছিলেন যাতে একদম ক্রুজের শেষ প্রান্তে গিয়ে সবাই অন্তত একটা করে ছবি তুলতে পারে বা ভালো করে ওই ভেতরে গর্তটা দেখতে পারে। মনে এক রাশ সুন্দর স্মৃতি সংগ্রহ করে ফিরে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে। আজকে রাতটা বিশ্রাম নিয়ে কালকে আমরা পর্তুগালের দক্ষিণেই লাগোস নামে একটা জায়গা ঘুরে দেখব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী পর্বে আমাদের দক্ষিণ পর্তুগালে লাগোস ঘোরার অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।